অমিত, রাহুল এবং বিক্রম ছোটবেলার বন্ধু। তিনজনেই ছিল রোমাঞ্চ আর মজায় পাগল। শহরের দৌড়ঝাঁপ থেকে অতিষ্ঠ হয়ে তারা ঠিক করল যে এই উইকেন্ডে তারা দেবকুণ্ড নামের একটি শান্ত ও সুন্দর হিল স্টেশনের রোড ট্রিপে যাবে। দেবকুণ্ড তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, কিন্তু এটাও সত্যি যে সেখানে পৌঁছানোর রাস্তাটি খুব নির্জন এবং বিপজ্জনক জঙ্গলের মধ্যে দিয়ে যেত, যার সম্পর্কে অনেক ভয়ের গল্প প্রচলিত ছিল। শুক্রবার রাতে প্রায় 10টা নাগাদ তিন বন্ধু তাদের পুরনো কিন্তু নির্ভরযোগ্য এসইউভি দ্য রক নিয়ে সফর শুরু করল। অমিত গাড়ি চালাচ্ছিল, রাহুল পাশে বসে গানের প্লেলিস্ট দেখছিল, আর বিক্রম পেছনে আরামে ঘুমোচ্ছিল। প্রথমে সবকিছু ঠিকঠাক ছিল, জোরে গান, অবাধ হাসি তামাশা আর গরম চায়ের কাপ। তারা শহরের সীমানা পেরোনোর সাথে সাথেই রাস্তা সরু হতে শুরু করল এবং চারপাশে ঘন জঙ্গলের নীরবতা ছেয়ে গেল। রাহুল গান বন্ধ করে বলল, ইয়ার, এখন একটু ভয় লাগছে। রাস্তাটা কি ভয়ঙ্কর! শুনেছি এই জঙ্গলে রাতে অদ্ভুত শব্দ হয়। আরে এসব বাজে কথা, ভূতপ্রেত কিছু হয় না, শুধু মজা করো। অমিত হেসে বলল। বিক্রম, যে ঘুম থেকে উঠেছিল, সে তার জানালার কাছে একটি আঙুল বুলিয়ে বাইরে তাকালো। কিন্তু ভাই, এখানকার গাছগুলো কি বিশাল আর বাঁকা! মনে হচ্ছে যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। রাত প্রায় 8টা। চাঁদ পুরোপুরি মেঘের আড়ালে ঢাকা পড়েছিল এবং রাস্তায় গাহর অন্ধকার ছিল। অমিত হেডলাইটসের আলো হাই বিমে দিল, কিন্তু জঙ্গলের গভীরতা সেই আলোকেও গিলে খাচ্ছিল। ঠিক তখনই একটি তীক্ষ্ণ এবং ভয়ানক শব্দের সাথে তাদের গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। কি হলো জানি না, ইঞ্জিন বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে গুরুতর কিছু গন্ডগোল হয়েছে। তিন বন্ধু গাড়ি থেকে নামল। অন্ধকার এত গভীর ছিল যে তাদের একে অপরকে দেখতেও ফোনের ফ্ল্যাশলাইটের সাহায্য নিতে হচ্ছিল। আশেপাশে শুধু গাছের বাঁকা ছায়া আর ঝিঁঝিদের কর্কশ শব্দ ছিল। দূর দূরান্ত পর্যন্ত কোনো আলো বা জনবসতির নামগন্ধ ছিল না। অমিত বনেট খুলল এবং ইঞ্জিনে দেখার চেষ্টা করল। মনে হচ্ছে কোনো তার জ্বলে গেছে। আমার কাছে বেসিক টুলকিট আছে, কিন্তু এই অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। রাহুল ভয় পেয়ে জিজ্ঞেস করল, এখন কি হবে? এখানে তো মোবাইল নেটওয়ার্কও নেই। ঠিক তখনই বিক্রম হঠাৎ চিৎকার করে উঠল। ওইটা কি? তারা টর্চের আলো সেদিকে ফেলল যেখানে বিক্রম ইশারা করছিল। রাস্তা থেকে সামান্য দূরে একটি খুব পুরনো এবং ভাঙাচোরা পাথরের কুয়ো ছিল। মনে হচ্ছিল যেন শত শত বছর ধরে সেটি ব্যবহার করা হয়নি। অমিত বলল, হয়তো এটা কোনো পুরনো গ্রামের অংশ হবে। অন্তত আমরা কোনো খোলা জায়গায় তো নেই। সময় যত যাচ্ছিল, জঙ্গলের নীরবতা ততই ভীতিজনক হয়ে উঠছিল। তারা এখন অদ্ভুত এবং অস্পষ্ট ফিসফিসানি শুনতে পাচ্ছিল। মনে হচ্ছিল যেন কয়েকজন লোক একে অপরের সাথে নিচু স্বরে কথা বলছে, কিন্তু তাদের কথা বোঝা যাচ্ছিল না। রাহুল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, এটা কেমন আওয়াজ? তোরা কি শুনতে পাচ্ছিস? অমিত আর বিক্রম একে অপরের দিকে তাকালো। তাদের চোখেও ভয় ছিল। হঠাৎ কুয়োর কাছ থেকে একটি জোরদার হাসি ভেসে এলো। সেটা কোনো মানুষের হাসি ছিল না, ছিল অত্যন্ত ভয়ঙ্কর আর পৈশাচিক। তিনজনের শরীরের লোম দাঁড়িয়ে গেল। চলো তাড়াতাড়ি গাড়িতে ফেরা যাক, অমিত ফিসফিস করে বলল। তারা দ্রুত গাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। অমিত আবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। ঠিক তখনই গাড়ির উইন্ডশিল্ডে কেউ জোরে খটখট করল। উইন্ডশিল্ডে আতঙ্ক তিন বন্ধু চিৎকার করে উঠল। তারা ভয়ে ভয়ে ওপরের দিকে তাকালো। উইন্ডশিল্ডে যেখান থেকে আওয়াজ এসেছিল সেখানে তারা একটি মহিলার আবছা মুখ দেখতে পেল। সে ছিল সাদা পোশাকে এবং তার চোখ অন্ধকারে জ্বলছিল। তার চুলগুলো এলোমেলো ছিল এবং মুখে ছিল এক ভয়ঙ্কর শুকনো হাসি।
রাহুল প্রায় কাঁদতে কাঁদতে বলল, সে কে? সেই আকৃতিটি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ গাড়ির বনেটের ওপর উঠে পড়ল এবং জোরে জোরে আঁচড় কাটতে লাগল। ধাতুর ঘষা লাগার তীক্ষ্ণ শব্দ তাদের কান ফাটানোর উপক্রম করছিল। অমিত সাহস করে হর্ন বাজাল। জোরে হর্নের আওয়াজে সেই আকৃতিটি এক মুহূর্তের জন্য থামল এবং তারপর হঠাৎ উধাও হয়ে গেল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। তিনজন ভয়ে জমেছিল। বিক্রম বলল, আমাদের এখনই এখান থেকে বের হতে হবে, এই জায়গাটা ঠিক নয়। অমিত আবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করল। এবার সে চাবিটা একটু বেশি সময় ধরে ঘোরাল। একটি জোরে কড়কড়া হাট শব্দের পর গাড়ির ইঞ্জিন আবার চালু হল। অমিত এক মুহূর্ত দেরি না করে অ্যাক্সিলারেটর চাপল। গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলল, কিন্তু তারা কিছু দূরত্ব অতিক্রম করার পরই পিছনে ফিরে তাকাল। কুয়োর কাছ থেকে শুরু করে গাড়ি পর্যন্ত অনেকগুলো ছায়া তাদের পিছু করছিল। তারা বাতাসে ভাসছিল এবং তাদের গতি গাড়ির গতির চেয়ে বেশি ছিল। অমিত গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। রাহুল আর বিক্রম ক্রমাগত পিছনে দেখছিল। ওরা খুব কাছে চলে আসছে। রাহুল চিৎকার করে উঠল। ঠিক তখনই তারা দেখল যে রাস্তার ধার থেকে সেই সাদা পোশাক পরা মহিলা তাদের দিকে দৌড়ে আসছে। তার গতি কোনো মানুষের গতি ছিল না। সে চোখের পলকে গাড়ির সামনে চলে এলো। অমিত ব্রেক করার সুযোগ পেল না। ধরাম! গাড়ি একটি ভয়ঙ্কর শব্দের সাথে কোনো কিছুর সাথে ধাক্কা খেল এবং পুরোপুরি ঘুরে গেল। অমিত কোনো মতে গাড়িটিকে সামলে রাস্তায় ফিরিয়ে আনল। সবকিছু থেমে যাওয়ার পর তারা ভয়ে ভয়ে সামনের দিকে তাকাল। রাস্তায় কোনো মহিলা ছিল না, শুধু একটি বড় রক্তে ভেজা পাথর পড়েছিল। ভোরের আলো পরের কয়েক মিনিট অমিত পাগলের মতো জোরে গাড়ি চালাল। সে শুধু অন্ধকার জঙ্গল থেকে বেরিয়ে যেতে চাইছিল। পিছনে ফিরে কেউ তাকাল না। প্রায় আধ ঘন্টা পর তারা দূরে একটি ছোট আলোর রেখা দেখতে পেল, হয়তো কোমের আলো। তারা সেই আলোর কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই প্রথম সূর্যের আলো ঘন পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ল। ভোরের আলো ফুটতেই জঙ্গলের সেই ভয়াবহ রূপ শেষ হয়ে গেল। এখন সবকিছু স্বাভাবিক লাগছিল। তারা একটি ছোট ধাবার পাশে থামল। অমিত হাঁপাতে হাঁপাতে ইঞ্জিন বন্ধ করল। তিনজন গাড়ি থেকে নামল এবং প্রথমেই তাদের গাড়ির দিকে তাকাল। গাড়ির বনেটে গভীর তীক্ষ্ণ আঁচড়ের দাগ ছিল, ঠিক যেন কেউ নখ দিয়ে আঁচড়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল পিছনের জানালায় একটি বড় ফাটল এবং তার পাশে শুকনো রক্তের দাগ। রাহুল আস্তে করে বলল, ওটা পাথর ছিল না। বিক্রম মাথা নিচু করল। তিনজনই জানত যে সেই রাতে তারা যে জিনিসের মুখোমুখি হয়েছিল তা তাদের কল্পনা ছিল না। তারা দেবকুণ্ড যাওয়ার চিন্তা ত্যাগ করল। কোনো কথা না বলে অমিত গাড়ির ইউটার্ন নিল এবং আবার শহরের দিকে চলতে শুরু করল। আজও যখন তারা রাতে গাড়ি চালায়, তখন তাদের সেই রাতের ফিসফিসানি আর সেই ভয়ঙ্কর হাসির আওয়াজ কানে আসে এবং তারা সব সময় পিছনে ফিরে তাকায়, এটা নিশ্চিত করার জন্য যে সেই সাদা ছায়াটা তাদের পিছু করছে না তো।